নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ভূতের গল্প ঝড়ের রাতে চায়ের দোকান। গল্পের সূত্রধর বুবাই, গল্প পাঠে শুভধর, অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, বুবাই, শুভ, সৌভিক, নীল ও শুভজিৎ। সমগ্র পরিচালনা করেছেন মিহান প্রোডাকশন হাউস। পোস্টার ডিজাইন শুভ। তাহলে আর বেশি দেরি না করে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। ঝড়ের রাতে চায়ের দোকান। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কেউ যেন গান গাইছে। আমার এই নতুন ভাড়া নেওয়া বাড়িতে এই নিয়ে 3 দিন এমনটা হতে শুনলাম। আর শুনেই আমার মনে পড়ে গেল পরিসরবাবুর বলা প্রত্যেকটি কথা। তিনি আমাকে পই পই করে বলেছিলেন, আপনি আর জায়গা পেলেন না, শহর বাজার এলাকা ছেড়ে আপনি যাবেন জনমানব শূন্য ওই পাড়া গ্রামে। ওইখানে কি মানুষে থাকে নাকি? কতগুলো লোক কোন রকমে দিন গুজারান করে থাকে, যাদের সাথে আপনি তেমন ভাবে মিশতেই পারবেন না, সেই সব লোকজনেই ভর্তি ওখানে। সেইখানে স্বেচ্ছায় কেন যাবেন? আর পাড়া গ্রামের পথঘাট বড়ই বিপদ সংকুল। ঝড় বাদলা হলে তো কোনো কথাই নেই। আমার নিজেরও একবার ওই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, তাই আপনাকে সতর্ক করে দিচ্ছি। আমি কৌতূহলী হয়ে শুধিয়েছিলাম পরিসরবাবুকে, কেন, আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছিল সেইখানে যদি একটু বলেন। বুঝতেই পারছেন, আর মাত্র দিন 4 মধ্যেই তো আমাকে ওইখানে যেতেই হবে, নইলে যে ওই ছেলেটিকে আমি আর প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবো না। আমরা ডাক্তার, বিপদের সময় যদি রোগীকে অবজ্ঞা করি তাহলে ওরা কোথায় যাবে বলুন তো? পরিসরবাবু আমার সাথেই প্রতিদিন বাড়ির পথ ধরেন। আসলে আমি আর উনি একই নার্সিংহোমের ডাক্তার। ওনার বাড়ি কলকাতার সেন্ট্রাল এভিনিউতে, আর আমার বিধাননগরে। মেট্রো করে দুইজনে একই সাথেই বাড়ি ফিরি। আর উনি বাড়ি ফিরে নিজের চেম্বার খুলে বসেন। যাওয়ার পথেই যেইটুকু অবসর, তাতেই তিনি আমাকে যা বলেন আমি মন্ত্রমুগ্ধের মতোই শুনতে থাকি। বয়সে আমার থেকে যথেষ্ট প্রবীণ, আর আমাকে স্নেহ করেন যথেষ্ট। বলা যায় আমি যেইটুকু সার্জারির কাজ শিখেছি হাতে কলমে, তার নেপথ্যে এই মানুষটির অগাধ অবদান। আমার কথা শুনে তিনি এইবার মুচকি হাসলেন, আর তারপরে বললেন, আপনার প্রত্যেকটি কথাই সত্যি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ডাক্তার বলে আমরা রোগীদের চিকিৎসা দিই, এটা যেমন সত্যি, তেমনই আমাদের কপালেই অনেক মনে রাখার মতোই অভিজ্ঞতা হয়। আচ্ছা, যদি আপনি জানতে পারেন যে রোগীকে আপনি দেখবেন বলে যাচ্ছেন সেই রোগী আগে থাকতেই মারা গিয়েছে, তাহলে আপনার কিরকম মনোভাব হবে? হ্যাঁ বলছেন কি? রোগী মারা গিয়েছে, তারপর আপনি গিয়েছিলেন? আগে না, প্রথমে আমি আমার ডাক্তারি জীবন শুরু করি সপ্তডাঙ্গা বলে একটা প্রত্যন্ত পাড়া গ্রামে। সেখানেই আমাকে একদিন দুর্যোগের রাত্রে যেতে হয়েছিল একটা মেয়ের সাথে তার স্বামীকে দেখার জন্য। ওই কথা ভাবলে না আমার এই গাটা আজও শিউরে ওঠে। আতঙ্কে জ্ঞান শূন্য হয়ে পড়ি। কেমন করে যে ওইখান থেকে আমি পালিয়ে এসেছিলাম সেটা আমি জানি মশাই। এই যে অনেকে বলে ডাক্তার হলে ভূতে বিশ্বাস রাখতে নেই, কিন্তু এইটা একটা মিথ্যা মশাই, বুঝলেন? একেবারে মিথ্যা। প্রেতাত্মা স্পষ্ট চোখের সামনে দেখেছি। যেই সময়ের ঘটনা তখন আপনার মতোই তরুণ তাজা বয়স আমার। এখন আমার অনেক বয়স হয়েছে, আর আপনি নতুন জীবন শুরু করছেন। অনেক জায়গায় আপনাকে যেতে হতে পারে। একান্তই যদি পাড়া গ্রামে যান তাহলে রাত্রির দিকটা সর্বদা এড়িয়েই যাবেন, কেমন? শত টাকা ডাকিতেও আপনি সাড়া দেবেন না, কেননা আধার রাতেই ভয়টা অত্যাধিক বেশি। দেখলাম পরিসরবাবু মেট্রোর মধ্যে চলতে থাকা এসির মধ্যে থেকেও কেমন যেন ঘামতে লাগলেন। নিজের পকেট থেকে রুমালটা বের করে ঘাড় আর কপালের ঘামটা ভালো করে মুছে নিয়ে বললেন,
ওই দিন দুর্যোগের রাত্রি ছিল। ওই রাত্রিতে আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকিয়ে দিয়ে যেই না সবে একটা বই নিয়ে পড়তে শুরু করেছি, ঠিক তখনই দরজার বাইরে কে যেন মৃদু টোকা দিল। প্রথমে অত টের পাইনি, কিন্তু তারপর আরো কয়েকবার টোকা দেওয়ার শব্দ শুনে আমি বুঝলাম কেউ আমাকে ডাকছে। অত্যন্ত মিহি কণ্ঠ করে কোনো মেয়ে আমাকে ওই দুর্যোগ মাথায় নিয়ে এসে ডাকছিল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাড়িতে আছেন? আছেন বাড়িতে? উঠে গিয়ে দরজা খুলে দেখি যে একজন গ্রামের একজন সধবা মেয়ে আমার সামনে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল আর তার সমস্ত গা থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে। সে আমার দিকে বিহ্বল ভাবে চেয়েছিল, চোখের দৃষ্টি সম্পূর্ণ খোলাটে। আমি তাকে ভিতরে আসতে বললাম, কিন্তু সে এলো না, শুধু কেঁদে কেঁদে বলল, শীঘ্রই চলুন ডাক্তারবাবু, আমার স্বামী কেমন যেন করছে। আপনি ছাড়া আর কেউ নেই যে আমার স্বামীকে প্রাণে রক্ষা করতে পারে। আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। বাইরে এমন একটা দুর্যোগ, তার সাথে আধার রাত্রি, একটা প্রাণীও নেই। এমন দুর্যোগে বাইরে বেরুবার মানে পথ হারিয়ে যাওয়া, সেই সাথে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মারা যাওয়ার খুবই ভয় আছে। আমার আবার ঠান্ডার ধাকটা অত্যাধিক বেশি। ইতস্তত করছি দেখে ওই মেয়ে আমার পায়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে যখন আমার পায়ের পাতা ধরলো, তখন আমার সমস্ত পাটাই যেন অবশ হয়ে গেল। কি ঠান্ডা রে বাবা! আমি দ্রুত আমার পা সরিয়ে নিলাম। তখন সপ্তডাঙ্গা গ্রামে আমি নতুন এসেছি, ভালো করে কিছুই চিনি না। আর আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটিকে 7 দিনের মধ্যে একদিনও দেখিনি। কি করেই বা যাই, আর ফিরিয়ে দেওয়াও সম্ভব নয়। ফলেই আমি টর্চটা নিয়ে চললাম তার সাথে। সাথে একটা রেনকোট ছিল, সেটা গায়ে চাপিয়ে চলতে শুরু করলাম। আর বিরক্ত ভরা কণ্ঠে শুধালাম, দূর, এই তোমার বাড়ি কোন দিকে গো? আর তোমার স্বামী যখন অসুস্থই হলো, তখন তুমি আমাকে আগের দিন আলোতেই তো ডেকে আনতে পারতে নাকি? এই সময় কেউ কি নিয়ে যায়? বলো দেখিনি। কোনো উত্তর এলো না। শুধু সামনের দিকে চলতে থাকা ওই মেয়েটার পায়ে নুপুরের শব্দ ভেসে এলো কানে। আমি বিরক্ত হয়ে চাপা স্বরে বললাম, চক্ক তো মেয়ের, এদিকে ভালো ডাক্তার দেখাবার সামর্থ্য নেই, আবার নুপুর পড়েছে পায়। খানিকটা পথ চলার পর ওই মেয়েটা বলে উঠল, ডাক্তারবাবু, আমরা পৌঁছে গিয়েছি। ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের পাশের বাড়িটাই আমাদের। মেয়েটা তার সরু সরু কাঠির মতো হাতটা উঁচিয়ে দেখিয়ে দিল ওই বাড়িটা। বাড়িটাকে টর্চ দিয়ে দেখবো ভাবছি, অমন সময় অদূরে একটা বাজ পড়লো করার শব্দ করে। আর সেই ক্ষণিকের উদ্ভাসিত আলোক রশ্মিতে দেখি যে বাড়িটার একদিক প্রায় ভেঙে পড়েছে। বাড়ির এমনই হতশ্রী দশা যে বাজের আলোতে দেখে মনে হলো ওই বাড়িটায় কেউ থাকতেই পারে না। কিন্তু আমাকে যেতেই হবে। আমি কোনো ক্রমে ওই বাড়িটায় ঢুকে দেখি বাইরে যেমন শীত শীত ভাব, তেমনি ভিতরে ব্যবসা গরম। আর শুধু তাই নয়, ওই আলকাতরার মতো অন্ধকারে চোখ চলে না। ফলে আমি টর্চ না জেলে চলতেও পারলাম না। ওপর দিয়ে সিঁড়ি উঠে গেছে। ভাবলাম যে এই পাড়া গ্রামে 2 তলা বাড়ি কারই বা হতে পারে। হয়তো কোনো জমিদার টমিদার হতে পারে। অন্যান্য দিক থেকে বেশ শব্দই ভেসে আসছিল। মনে হচ্ছিল বাড়ির অন্যান্য দিক থেকে অনেকগুলো লোক একসাথে কথা বলছে আর হাসাহাসি করছে, কিন্তু আমার নজরে কেউই পড়ছে না। এও দেখলাম যে কেউ যেন আমার পাশ দিয়েই চলে গেল। স্পষ্ট ষষ্ঠ ইন্দ্রিয় মারফত অনুভবে বুঝলাম, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। ঘরের ভিতরে ঢুকেছি এমন সময় বাইরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল সশব্দে। আমি পিছন ফিরে দেখলাম, কই, কেউ নেই। তাহলে ওই খোলা দরজাটা বন্ধই বা করলো কে? আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু এদিক ওদিক চেয়ে রইলাম।
আধার করে এসেছিল, বাইরে দুর্যোগটাও অনেকটা বৃদ্ধিও পেয়েছিল। গাছের পাতাগুলো বেশ বারবার মাথা নাড়া দিচ্ছিল। শূন্য ওই ঘরের সিঁড়ির পাশে আমি দাঁড়িয়েছিলাম, আর যেই মেয়েটা আমাকে ডেকেছিল সেই মেয়েটা নেই দেখলাম। এইবার আমার ভয় আর বিরক্তি দুই হতে লাগলো। আমি বেশ রেগে গিয়ে বলে উঠলাম, এ কি হ্যাঁ, আমাকে এখানে ডেকে আনলেন আপনার স্বামী অসুস্থ বলে, আর এইভাবে এই অচেনা গোলক ধাঁধায় ফেলে দিলেন? হ্যাঁ, এইটা কি আদৌ কাম্য? ডাক্তারের সাথে কি রসিকতা করতে আছে এইভাবে মাঝরাত্রে? এই বললুম, আমি কিন্তু চলে যাচ্ছি তাহলে। বলেই আমি যেই মাত্র পিছনে ফিরেছি অমনি একটা খিলখিলে হাসির শব্দ শুনলাম। ঠিক কেউ যেন আমাকে উদ্দেশ্য করে সম্পূর্ণ মেইলি কণ্ঠে বলে উঠল, ডাক্তারবাবু, এইখানে একবার যখন এসেছে তখন এইখান থেকে আমাদের ইচ্ছে ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই। আপনাকে যখন ডেকে এনেছি তখন আপনাকে আসতেই হবে, নইলে নইলে ওই ঘরে ঘাড় মুটকে ফেলে রাখবো। কেউ কেউ জানতে পারবে না। পরিসরবাবুর মুখে ওই কথা শুনে আমার রক্ত জল হয়ে গেল। আমি কৌতূহল সম্বরণ করতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা, এইটা কি সত্যি ঘটনা? একদম সত্যি। আমার গলায় ঝুলছে ঠাকুরের লকেট, সেটা ছুঁয়ে দিব্যি কাটতে পারি আমি। তার ওই কথা শুনে আমি তো ভয় থরথর করে কাঁপছি, কিন্তু পাশের ঘরেই শুনলাম হুড়মুড় করে কিছু যেন একটা পড়ে গেল। ওই শব্দ শুনেই আমি দ্রুত সিঁড়িতে পা দিলাম আর টর্চের আলো ফেলে চলতে শুরু করলাম। কিন্তু সিঁড়িতে আলো না ফেললেই বোধহয় ভালোই ছিল। কেন কেন? আলো ফেলে কি দেখলেন? আলো ফেলে যা দেখলাম সেটা যেন কাউকে না দেখতেই হয়। স্পষ্ট দেখলাম মানুষের কঙ্কাল আর কিছু ব্যাগপত্তর পড়ে আছে। কঙ্কালগুলোর মধ্যে একটা অপরটার থেকে বিচ্ছিন্ন আর প্রচন্ড মাছের আঁশটে গন্ধ আসছিল। ওই আঁশটে গন্ধতে যে কারোরই দম বন্ধ হয়ে আসবে। একটা ব্যাগ হাতড়িয়ে সেটা ধুলো ঝেড়ে নিয়ে আমি দেখলাম সেটা আমার এইখানে আসা প্রায় 5 বছর আগেকার একজন শহুরে ডাক্তারের। তিনি আর কেউই নয়, তখনকার দিনের বিখ্যাত মনোবিদ ডাক্তার চন্দ্রদাস সাহা। ভয়ঙ্কর চমকে উঠলাম, কেননা ওই রকম অভিজ্ঞ আর প্রথিতযশা মনোবিদ আমাদের বাংলায় অনেক কমই আছে। কাউকে যদি উনি একবার কাউন্সেলিং করতে শুরু করতেন তাহলে গল্পর ছলে সেই মানুষটিকে পুরো দস্তুর সুস্থ করে দিতেন। কিন্তু তিনি হঠাৎ করেই নিখোঁজ হন, কেউ আর তার সন্ধান পাননি। পরিসরবাবুর কথায় আমার শিরদানা দিয়ে একটা শিহরণ খেলে গেল। সেই সাথেই পরে কি হলো সেটা জানার জন্য আমার আগ্রহ খেলে গেল। ওনার 2 হাত ধরে বলে উঠলাম, পরিসরদা, এরপর কি হলো বলুন না। এরপর যা হলো সেটা তোমাকে বললে হয়তো তুমি আমাকে পাগল কিংবা উন্মাদ ভাববে। আমি ওই ব্যাগটা নিয়ে বিখ্যাত মনোবিদ চন্দ্রদাস সাহার কথাটা ভাবছিলাম। ওই সময় ওনার ওই কঙ্কালের মাথাটা আপনা আপনি হাঁ হয়ে আমাকে ওনার হুবাহু ওই একই কণ্ঠে বলে উঠল, ডাক্তার, প্রাণের মায়া যদি থেকে থাকে তাহলে এইখানে আর দাঁড়িয়ে থেকো না, এখান থেকে চলে যাও। আমাকে ওরা মেরে ভেবেছিল ওইভাবে দুর্যোগে রাত্রে ডেকে এনে, আমি পালাবার পথ পাইনি। তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছন থেকে 2 হাত আমার গলা টিপে ধরে, আর আমি এইখানেই মৃত্যুবরণ করি। সেইভাবে এখানে বছরের পর বছর একই অবস্থায় পড়ে থাকি। পালাও পালাও ডাক্তার, পালাও। পিছনের একটা পথ আছে, ওই পথটা দিয়ে ভেজিয়ে রাখা দরজাটা ঠেলে জানলা খুলে বেরিয়ে পড়ো, আর এই গ্রামের থেকেও পালাও। এই বলে ওই কঙ্কালের খুলিটা আবার নিস্তেজ হয়ে পড়ে গেল। আর আমি শুনলাম ওপরে থেকে হুড়মুড় করে একটা দরজা খোলার শব্দ।
সিঁড়ির মুখ থেকে লম্বা প্যাসেজ বেরিয়ে সোজাসুজি একটা ঘর পড়ে। যে করি হোক ওই ঘরে আমাকে যেতেই হবে। নিচের দিকে নামছি, এমন সময় দেখলাম ওপর দিকের খোলা দরজা থেকে দুইটি রক্তাক্ত হাত আমার দিকে এগিয়ে আসছে। আমি আর দেরি করলাম না, তখনই ওইখান থেকে নামতে গিয়ে পড়ে গেলাম। তবু যন্ত্রণা নিয়ে সেই বাড়ির পিছনের দিকে পৌঁছে গেলাম। ঘরের মধ্যে একটাই জানলা ছিল। ওই জানলাটা আমি অনেক কষ্টে খুলে কাঁচটা প্রায় ভেঙে বেরিয়ে পড়লাম, আর ওইখান থেকে দিলাম ছুট। এই দিনের অভিজ্ঞতা আমাকে আজও দাঁড়িয়ে নিয়ে বেড়ায়। তাই তোমাকে আমি পাড়া গ্রামে ডাক্তারি করতে যেতে নিষেধই করছি ভাই, বুঝলে? এই বলে পরিসরবাবু উঠে দাঁড়ালেন আর পরের স্টেশন সেন্ট্রাল এভিনিউতে ট্রেন থামতে নেমে পড়লেন। কিন্তু ঘটনা আমাকে অনেক কিছু ভাবিয়ে তুলেছিল, আর সেই সাথে করে তুলেছিল উতলা। কিন্তু আমি নিজে যখন এই গ্রামে এলাম তখন আমার কিছুই মনে হয়নি। আর ঘুমটা যখন ভেঙে গেল গানের শব্দ শুনে, তখন আমার পরিসরবাবুর এই কথাগুলোই মনে পড়ছিল। ঘড়ি দেখলাম ঠিক যখন রাত্রি 3টে। আমার ঘুম ভেঙে গেল। তখন উঠে বসে পড়লাম, আর আমার একদম মাথার কাছে যে বেলজিয়াম কাঁচ দ্বারা নির্মিত সাবেকি আমলের আয়নাটা আছে, ওইটার দিকে ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা স্পষ্ট অনুভব করি কারো যেন প্রতিচ্ছবি পড়েছে। কেউ যেন আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে আছে। আমি উঠে পড়লাম। দূর থেকে দুই কলি গুনগুনানির শব্দ আমার কানে এসে ধাক্কা মারছে। পা সাঁতরে দেখলাম আমার টর্চটা কই, সেটা পেলাম না। আতঙ্কে আমার মুখ চোখ অন্ধ হয়ে গেল। একটা হাত এই বুঝি আমার গলা টিপতে আসছে। আমি ভয়ে আবার বিছানার পাশ হাতড়ে দেখার চেষ্টা করলাম। বাইরে জ্যোৎস্নার আলো এসে পড়েছে আমার ঘরে। জানলার সার্সিগুলো ভেদ করে সাদা ধবধবে জ্যোৎস্না দ্রুত ঢুকে পড়েছে আমার ঘরে। কিন্তু তবু আমার সাথে আনা 5 সেলের টর্চটা না পেলে অন্ধকারে আমার চলে না। আমি শুনলাম কেউ যেন মৃদু কাশল। আমি সজাগ হয়ে উঠে দাঁড়ালাম, আর বিছানার বাইরে যেই মাত্র পাটা রাখতে যাব, অমনি মনে হলো কোনো ঠান্ডা জিনিসের উপর আমি পা রেখেছি। ঘরের মেঝেতে পুরো কার্পেট পাতা, তাহলে এমন ঠান্ডা লাগছে কেন? আমি ভয়ে পাটা সরিয়ে নিলাম, আর বলা বাহুল্য হাতের কাছে টর্চটা পেয়ে সুইচ টিপে আলোটা ফেললাম মাটিতে। কিন্তু আলো ফেলা মাত্রই মনে হলো একটা কঙ্কালসার রক্ত মাখা হাত বিছানার তলায় অন্ধকারে ঢুকে গেল। বাইরে থেকে ভেসে আসছে ঢং ঢং করে গির্জার ঘণ্টার ধ্বনি। এই গ্রামে গির্জা আছে। গির্জা থাকলেও বলা যায় ওই গির্জা যারা নির্মাণ করেছিল তারা আর কেউই নেই, আর ওইভাবেই কালের উপর কাল পড়ে রয়েছে। শুধু একজন বুড়ো মতো লোক এসে ওইখানে গিয়ে পরিষ্কার করে আসে, আর হয়তো মোমবাতি দেয়। গির্জার ঘড়িটা এখনো সচল, তাই প্রতিটি গ্রামবাসীর ঘুম ভাঙে ওই ডাকে। কিন্তু আশ্চর্য হলাম এই ভেবে যে এমন নিশুতি রাত্রে কেন ওটা বেজে উঠল। তাহলে কেউ কি সময় ঠিক করে রেখেছিল? কেউ কি ওই ডাক শুনে এই নিশুতি রাত্রে ওঠে? কিন্তু কেন? হাজার প্রশ্নের উদয় হয় মনে মনে। পুরনো গির্জাটা এখন যে বেশ ফাঁকা ফাঁকা, আর কেউ ওইখানে ঘেঁষে না, আর ওই গির্জার অবস্থা যে দিনকে দিন আরো খারাপের দিকে চলে যাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারা যায়। আমার হাত পা এইবার থরথর করে কাঁপতে আরম্ভ করলো। স্পষ্ট মনে হলো আমার পেছনেই কেউ দাঁড়িয়ে আছে, আর কেউ যেন আমার দিকে তার প্রখর শয়তানি দৃষ্টি মেলে বুঝিয়ে দিচ্ছে এই বাড়িতে আমার রাত কাটানো একদম অনুচিত। পেন্ডুলাম ঘড়িতে বেজে চলেছে রাত্রির 3টের ঘণ্টা। আবার সবকিছু নিস্তব্ধ, কিন্তু গানের কলিটা এখনো শুনতে পাচ্ছিলাম। এই বাড়ির পেছনে যে মস্ত বাগানটা আছে ওইখান থেকেই এটা ভেসে আসছিল। কিন্তু এখন আবার সবকিছু চুপচাপ, আর অন্ধকারে থাকার সাহসটা হলো না। উঠে গিয়ে সবার আগে টেবিলের ওপর রাখা হ্যাজাক বাতিটা নামিয়ে সেটাই আলো ধরালাম, আর ওই হ্যাজাক সঙ্গে করে নিয়ে গেলাম লাইব্রেরি ঘরে।
আমার শোয়ার ঘর থেকে লাইব্রেরি ঘরের দূরত্ব মেরে কেটে মাত্র কিছুটা পথ। দরজার তালা দিয়েছি স্পষ্ট মনে আছে, কিন্তু আমি আলো হাতে যখন পৌঁছলাম তখন দেখলাম দরজাটি তেমনভাবেই তালা বন্ধ আছে, কিন্তু ভিতরে আলো জ্বলছে, আর সেইখানেই বইপত্র নাড়াঘাটার শব্দ আসছে। আমি তড়িৎ গতিতে ট্যাকে গুজে রাখা চাবিটা দিয়ে সবার আগে তালা খুললাম, আর ভেতরে প্রবেশ করার আগে নিভে গেল আলোটা। কিন্তু আলো আসবে কোত্থেকে? এই গ্রামের আনাচে কানাচে একটা বিদ্যুতের পোলও নেই, সেইখানে বিজলি বাতির তো প্রশ্নই ওঠে না। কিন্তু ভেতরের আলোটা ছিল বেশ উজ্জ্বল। হ্যাঁ, মাথার উপর একটা স্কাইলাইট আছে বটে, আর সেইখান থেকে যথেচ্ছ পরিমাণে যে আলো এসে পুরো লাইব্রেরিকে আলোকমণ্ডিত করে তোলে, কিন্তু সেটা তো পূর্ণিমার চাঁদ উঠলে তবেই হয়। আজকে তো আকাশ মেঘলা মেঘলা। হঠাৎ মনে পড়ে গেল, এই বাড়িতে আসার পর আমি তন্ন তন্ন করে এই বাড়ির আনাচে কানাচে দেখছিলাম ঘুরে। গ্রন্থাগার ঘরটিতে বই পড়ার জন্য একটা সেকেলে ঝাড় লণ্ঠন আছে। বুঝেছিলাম ওটা বহুদিনের পুরাতন, প্রায় ব্রিটিশ আমলের তো হবে, কিন্তু এতই যত্ন করে কেউ সেটা পরিষ্কার করে রেখেছে যে বিশ্বাসই হয় না। এই বাড়িতে কোনো কেয়ারটেকার নেই, থাকার মধ্যে সারাদিনের একজন কর্মী আমি নিয়োগ করেছি। সে এসে আমাকে সারাদিনের কাজ করে দিয়ে বিকেল নাগাদ যখন বাড়ি ফিরিয়ে আনি তখন নিজের বাড়ির পথে রওনা হয়। তাকে বলেছিলাম যে সে আমার সাথেই থাকুক, আমি মাইনে বাড়িয়ে দেব, কিন্তু আমার প্রস্তাবে এসে রাজি হয়নি। সে শুধু কাঁপা কাঁপা স্বরে সেই বাড়ির ওপরের দিকে তাকিয়ে বলেছিল, আমাকে ক্ষমা করবেন বাবু, কিন্তু এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি যেমন আসি তেমনই আসব। আমাকে আমার গ্রামে বউ বাচ্চা নিয়ে থাকতে হয়। যাই হোক, আমি আর তাকে বাধ্য করিনি আমার সাথে থাকার জন্য। আমার এইবার সন্দেহ হলো, মনে হলো ভিতরে হয়তো এতক্ষণ কেউ বই পড়ছিল আর সেই ঝাড় লণ্ঠনটা জ্বালিয়ে রেখেছিল, আর আমার পায়ের শব্দ শুনে ওই বাতিটা সেই অজ্ঞাত পড়ুয়া নিভিয়ে ফেলে বিরাট ঘরের কোনো অন্ধকার আর নিরাপদ কোণে আত্মগোপন করেছে। হ্যাজাকের আলোর রোশনাই অনেকক্ষণ বাড়িয়ে দিলাম। তারপর এই দিক সেই দিক নজর বোলাতে দেখলাম যে একটা রাইটিং প্যাড আর পাশেই দামি দেখে ফাউন্টেন পেন রাখা রয়েছে, কলমের খাপ খোলা। শুধু তাই নয়, প্যাডের উপর ইংরেজি হরফে কিছু যেন একটা লেখা আছে। কি লেখা আছে তা পড়ার চেষ্টা করলাম, মুক্তোর মতোই হরফ, তবে লেখাটা আদ্যপ্রান্ত না পড়লেও শেষের কয়েকটা লাইন পড়ে বুঝতে পারলাম যে লেখক কিন্তু মোটেই আমার প্রতি সন্তুষ্ট নয়। তাই লেখা আছে, দ্রুত যদি এই বাড়ি না ছাড়ি তাহলে অতি শীঘ্রই আমাকে মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করাবেন। আমি যেন তাকে জাগিয়ে না তুলি, বারবার নিষেধ করছে, নইলে সে একবার জেগে উঠলে ছারখার করে দেবে। এটা পড়ার পর আমার কানের কাছে কেউ যেন মুখ এনে কঠোর কণ্ঠে বলে উঠল, খাসা বিলিতি কায়দায় কথাটা বলছে কেউ যেন। আমার চমক ভাঙল এইবার। দ্রুত ঘুরে তাকালাম আর আড়ষ্ট কণ্ঠে বলে উঠলাম, কে কথা বলছে? আমাকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে বলছি। আমি আমি কাউকে ভয় পাই না। না, কেউ নেই। বাড়িটায় আমি ভিন্ন জনপ্রাণীর কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু খানিক পরেই আমার মনে হলো ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে এই যে আমার কাছেই কেউ আছে, হয়তো তার দেহটা নেই কিন্তু আত্মা অমর আর অবিনশ্বর। দ্রুত আমি লাইব্রেরি রুম ছেড়ে বেরিয়ে এলাম আর দরজাটা নিজে থেকেই ভেতর থেকে কে যেন বন্ধ করে দিল। তারপর বিরাট লাইব্রেরি রুমের ভেতরে ভারী বুট পরে কেউ যেন চলতে শুরু করল, আর ধীরে ধীরে অন্ধকার মুছে গিয়ে ওই বিরাট ঝাড় লণ্ঠনটা জ্বলে উঠল। শুধু তাই নয়, ভারী বুটের শব্দ ভেতর থেকে বেশ পরিষ্কারভাবে ভেসে এলো। বন্ধ দরজার ভেতর আবার কেউ আলো জ্বালিয়ে লিখতে শুরু করল। গ্রামের পরিবেশ এতই নিস্তব্ধ যে আমি পরিষ্কার রাইটিং প্যাডের ওপর কলম ঘষার শব্দটাও শুনতে পেলাম। আমি ওইখান থেকে বেরিয়ে নিজের শোয়ার ঘরে প্রবেশ করলাম আর তারপর চিৎকার করে উঠলাম, হে কি!
হ্যাঁ, বিছানায় ও কে শুয়ে আছে হাত পা মেলে? একটু আগেই আমি দেখে গিয়েছিলাম যে আমার বিছানাটা ফাঁকা, কারোর থাকার তো সম্ভাবনা নেই। কিন্তু অন্ধকারে এইবার ঢুকেই দেখলাম যে একজোড়া জ্বলন্ত চোখ আমার দিকে কটমট করে চেয়ে আছে। মিশমিশে কালো অন্ধকারে লাল চোখের দৃষ্টি সত্যি শিরায় শিরায় রোমাঞ্চ সঞ্চার করছিল। আমি ঘরের মধ্যে পা দেওয়ার পর দেখলাম যে কিছু একটা নড়ে উঠল আর ঝাঁপ মারল মেঝেতে কার্পেটের ওপর, তারপর তড়িৎ বেগে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। তখন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ওটা আর কিছু নয়, একটা মিশমিশে কালো বিড়াল। বিড়ালটা চলে যাওয়ার সময় আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়েছিল। হ্যাজাকের হলদে আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বিড়ালের ওই কালো মুখ। হ্যাজাকের আলো পড়ার পর ওই মুখ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দুই পাশ থেকে বেরিয়ে এসেছে দুটি সদন্ত, আর ওই বিড়ালটা অনেকটা যেন রক্ত খেয়েছে, কারণ দাঁত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরোচ্ছিল। আর অপার্থিব স্বরে আমার দিকে তাকিয়ে একবার ম্যাও করে তারপর সোজা গিয়ে যেইখানে পথটা বেঁকেছে ওইখানে চলে গেল। মনে সন্দেহ হতেই আমি দৌড়ে গেলাম, কিন্তু আলো হাতে যা দেখলাম তাতে মনে হলো এইখানে থাকার উচিত হবে না। একটা বিড়াল সে যত দ্রুতই দৌড়াক একেবারে ভ্যানিশ হয়ে যাবে এই বিশ্বাস আমার একদম ছিল না। যেদিকে বিড়ালটা প্রবেশ করেছিল ওই দিক থেকে কিছুক্ষণ আগেই আমি এসেছি। ওই পথটাই সোজা গিয়েছে লাইব্রেরির দিকে। দুই পাশে দেওয়াল, আর দেওয়ালের মধ্যে এমন কোনো ফাঁক নেই যার মধ্যে ঢুকে বিড়ালটা নিজেকে আত্মগোপন করতে পারবে। কিন্তু সত্যি বলতে কি বিড়ালটাকে আর খুঁজে পেলাম না। আর মেঝেতে একটা সরু রক্তের ধারা চলে গিয়েছে। গানটা আবার কেউ যেন গেয়ে উঠল, একটা করুণ সুরে কেউ যেন ইনিয়ে বিনিয়ে গেয়ে চলে। এই বাড়িতে থাকার পর প্রত্যেক দিন এই একই ঘটনা আমার সাথে ঘটেছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এইবার আমার মন থেকে ভয়টা আরো সতর্কভাবে এনে দিল যে আমার এইখানে থাকা একদম উচিত হবে না। পরিসরবাবু তাহলে আমাকে মিথ্যে কিছু বলেনি। যাই হোক, আমি উৎকর্ণ হয়ে রইলাম, আর ওই গানের সুরটা এইবার ভেসে আসছে কোন দিক থেকে সেটা বোঝার চেষ্টা, আর মুহূর্তখানেক শোনার পরেই বুঝতে পারলাম সেটা আসছে ওই বাগানের দিক থেকে। শব্দটা ক্রমেই একবার কাছে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে দূরে। এই রাতের বেলা আমি একা নিঃসহায়ভাবে দাঁড়িয়ে কি করব ভাবছি। আবার সেই সময় বেজে উঠল সেই পেন্ডুলাম ঘড়িটা। ওই ঘড়িটা এই বাড়ির কোন দিকে আছে? আমি আসার পর 3 দিনেও হদিশ খুঁজে পেলাম না। নিজের ঘরে ঢুকে গেলাম আর দ্রুত শক্তভাবে দরজাটা ভেজিয়ে উঠে পড়লাম নিজের সেই বিছানায়। বিছানাটায় কিছুই নেই, আগেকার মতোই ওই বিছানাটা হয়ে রয়েছে। আয়নাটার দিকে একবার চাইলাম, ভাবলাম ওই আয়নাটার দিকে তাকানো একদম উচিত হবে না। আয়নায় গুটিয়ে রাখা পর্দা ফেলে দেওয়া দরকার। হ্যাজাকটা মাটিতে নামিয়ে রেখে সুতির কাজ করা ঝালরের পর্দাটা নামিয়ে দিতে যাচ্ছি, ওই সময় আমার বুকটা আবার ছ্যাঁত করে উঠল। অন্যদিকে তাকিয়ে যদিও বা আমি পর্দা নামাচ্ছি, কিন্তু ওই সময় মনে হলো আয়নার ভেতর থেকে কে যেন ধাক্কা মারলো আমার বুকের দিকটায়। কেউ যেন ওই আয়না থেকে বেরিয়ে আসতে চায়। আর পারলাম না, ঘুমের ওষুধের শিশিটা বের করলাম আর একটা বড়ি নিয়ে জলের সাথে টক করে গিলে নিলাম। সেই সাথেই অন্ধকার হয়ে আসছে দেখে পাশ ফিরে জানলার দিকে চাইলাম। এতক্ষণে সাদা ধবধবে চাঁদের আলোটা এসে পড়েছিল আমার ঘরের দিকে, কিন্তু এইবার মেঘের আড়ালে চাঁদ চলে যাওয়ার তরুণ চন্দ্রগ্রহণ হলেও যেমন অন্ধকার ঘনিয়ে আসে তেমনটাই হলো। কিছুই প্রায় দেখার জোর হইল না। ওই দিকে আবার চেয়ে দেখি যে হ্যাজাকের শিখাটা কেউ যেন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। দু চোখের পাতা ভারী হয়ে উঠল। আমি নিদ্রার অতল গভীরে তলিয়ে গেলাম। পরদিন এক ঘুমেই সকাল। ঘুম থেকে উঠে আমার আর কিছুই মনে রইল না, তবে একটু আচ্ছন্ন ভাবছিল।
দরজার বাইরে থেকে কেউ যেন টোকা দিচ্ছে আর আমার নাম ধরে ডাকছে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আপনি কি ঠিক আছেন? ওই সাড়া দিচ্ছে না যে। আপনি কি এখনো ঘুম থেকে ওঠেননি? চলুন চলুন, তাড়াতাড়ি না গেলে যে ওইদিকে দেরি হয়ে যাবে। উঠে বসলাম। ঘুমের রেশ যদিও ভালোভাবে কাটেনি, তবুও বাইরে থেকে আমার ডাকতে থাকা ওই আগন্তুককে দেখে তার সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা হয়ে গেল। কাজের লোক আসার আগে পাশের চায়ের দোকানের ছেলেটা আমাকে সংবাদটা নিত্যদিন এসে দিয়ে যায় আর আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়। আসলে আমার মনে থাকলে আমি আগেভাগেই বলে রাখি তাকে। সে এসে প্রতিদিন আমাকে আমার নির্দেশ মতো কাজ করে। ছেলেটির নাম অচিন্ত। এছাড়া এত সকালে আর কেউ আমার এইখানে আসে না। সে সকালে আমাকে চা আর দৈনিক সংবাদপত্রটা দিয়ে যায়। মাস গেলে তাকে সমস্ত হিসেবে টাকা দিয়ে দিই। কিন্তু আজ যেন খুব সকালেই এসেছে। আমার দিক থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বেচারা আমার জন্য উদ্বিগ্ন হয়ে বারবার দরজা ধাক্কাচ্ছে। আসলে আমি জেনে শুনেই এই বাড়িতে আছি সেইটা সে জানে। গ্রামের কোনো মানুষ এইখানে কোশমিন কালেও ঘেঁষে না, যার জন্য মূল গ্রাম থেকে এই বাড়ির দূরত্ব অনেকটাই। দরকার হলেও আমার এইখানে কেউ একা আসতেও সাহস করে না। অনেকেই এই জন্য আমাকে আক্ষেপ করে বলেছে অনেক কথা। আমি তাদের কথা তেমন পাত্তা না দিয়ে শুধু হেসেই উড়িয়ে দিয়েছি। হেসে বলেছি, আমার বাড়িতে আসার দরকার কি আছে? আর স্বাস্থ্য কেন্দ্রে তো আমি অনেক রাত্রি অবধি থাকি। সকলে চলে গেলেও আমি কি বসে থাকি শুধু শুধু? হ্যাঁ, আপনাদের জন্যই অনেকক্ষণ অপেক্ষা করি। স্বাস্থ্য কেন্দ্র কি দূরে নাকি? গ্রামের মধ্যেই তো। চলে আসবেন 10টার মধ্যে, আমি দেখে দেবো। আমার বাড়িতে আসার কোনো দরকার নেই। তবু অনেকেই অনেক গাইগুই করেছেন। যাই হোক, অচিন্তর ডাক শুনে আমি একবার জানলার বাইরে তাকালাম। ঘষা সারসি ভেতর দিয়ে এসেছে দিনের আলো। আমি শুধু গলা তুলে একবার আসছি বলতেই দরজায় ধাক্কা দেওয়া সে বন্ধ করে দিল। ঘড়িতে তখন কাটায় কাটায় 6টা। দিনের আলো এসে প্রবেশ করলেও জানলা দরজাগুলো ভালোভাবে না খুললে আমার ঘর আলো আধারিতে পূর্ণ হয়ে থাকে। দরজাটা এবার খুলে দিলাম। দেখলাম একটা গেঞ্জি পরে আর একটা চায়ের পিরিচ নিয়ে এসে আমার ঘরে এসেছে। বগল দাবা করে রেখেছে একটা খবরের কাগজ। অচিন্ত ছেলেটার বয়স মোটের উপর 15। সে কাছেই একটা গ্রামের চায়ের দোকানে কাজ করে। তবে আমার জন্য তাকে এই ছোট্টখাট্ট কাজে বহাল করেছে। মুখ হাত ধুয়ে আমি চায়ের পিরিচ আর সংবাদপত্রটা নিয়ে বারান্দায় বসলাম। আর রোদের আলোতে টাটকা সংবাদপত্রটা পড়ার জন্য খুলেছি। কাগজটা ওই সময়ে সে আমার বিছানা ছাড়তে ছাড়তে চিৎকার করে বলে উঠল, ডাক্তারবাবু, এটা কি আপনার বিছানায়? আর আপনার বিছানায় এত রক্তই বা এলো কি করে? রক্ত? কই রে, আমার বিছানায় আবার রক্ত এলো কোত্থেকে? কথাটা বলে আমি উঠে গেলাম আর নিজের শোয়ার ঘরে ঢুকলাম। আর চাদর সরাতেই দেখলাম একটা ধারালো অস্ত্র রাখা। অস্ত্রটা একটা ছুরি। ছুরির ফলায় লেগে আছে রক্ত। আর শুধু তাই নয়, বিছানার নিচের অংশে অনেকটা রক্ত লেগে। অবশ্য রক্তটা ততক্ষণে শুকিয়ে গেছে। ছেলেটা আবার চিৎকার করলো। সামনের দেওয়ালে, যেখানে দেওয়াল জুড়ে একটা ফটো ফ্রেম আছে, ওই দিকে। ওই ফ্রেমটায় একজন স্যুট প্যান্ট পরিহিত সাহেব তাকিয়ে আছে। এই ছবিটা আছে প্রায় অনেক দিন। তবে ছবিটা এতই ধুলোমলিন যে ভালোভাবে কিছুই দেখা যায় না। কাজটা পর্যন্ত হলদেটে হয়ে গিয়েছে। আর সালটা লেখা আছে ফ্রেমের ওপর দিকে খোদাই করে, 1901 সাল। ফ্রেমটা আমাকে আমার কাজের লোক বহুবার বারণ করেছিল যে সেইটার থেকে সাদা ঢাকাটা আমি বা কেউ যেন না সরাই। কিন্তু ছেলেটা ঘর পরিষ্কার করতে গিয়ে যে এমনটা করবে তা আমি কল্পনা করিনি। তাই আমি উঠে গিয়ে দেখলাম সে বিছানার কাছেই আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছে। তার হাতে ময়লা কাপড়টা, সেইটা সে ভয়ে আঁকড়ে ধরে রয়েছে। আর অজ্ঞাত একটা ভয় অচিন্তর কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। আমি তাকে এবার ক্ষিপ্ত হয়ে বলে উঠলাম, তোকে তো শুধু আমি আমার বিছানা ঝাড়পোছ করতে বলেছি, তুই এই ছবির কাপড়টা কেন খুলে দিলি? আমাকে একবার জিজ্ঞেস করতে পারতি তো নাকি? ছেলেটা জড়ানো কণ্ঠে ওই ছবির দিকে তাকিয়ে বলে উঠল, আগে আমি কিছু করতে চাইনি বাবু। আমার কানের কাছে কেউ যেন বলে দিল ওই ছবির পর্দাটা খোলার কথা। আর শুধু তাই নয়, আমি তো আপনার বিছানাটা পাচ্ছিলাম আর জানলাটা খুলতে যাচ্ছি, সেই সময় এইটা দেখলুম। কি দেখলে অচিন্ত? এই
কি দেখলে? এই চুপ করে থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না তো। বলো, কি দেখলে তুমি? আগে দেখলুম একটা খুট করে শব্দ হলো সামনের দিক থেকে। প্রথম দিকে ভাবছিলুম যে এখানে কোনো ইঁদুর টিঁদুর এসেছে খাবারের সন্ধানে, কিন্তু তা না। তাকিয়ে দেখি যে সাদা কাপড়টার উপরে কেউ যেন লাল রং লাগিয়ে দিচ্ছে, আর সেইটা ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। জানালার বাইরে থেকে সূর্যের আলো একেবারে সোজাসুজি ওই ছবিটার ওপরে পড়েছিল। আমি ঠায় দাঁড়িয়ে আছি বাবু, সেই সময় দেখলুম কে যেন বলছেন মৃদু কণ্ঠে, ছবিটার কাপড় সরিয়ে দাও, ছবিটার কাপড় সরিয়ে দাও। আমি ইচ্ছে করে কিছুই করতে চাইনি ডাক্তারবাবু। আমি ওই কথা শুনে ওই ছবির কাছে চলে গেলাম আর টান মেরে সরিয়ে দিলুম, আর তাতেই আমার বুকটা ধরাস করে উঠল। সত্যি বলতে কি, হ্যাঁ, এমন কুৎসিত কদাকার চেহারা আমি জীবনে দেখিনি। আর ওই ছবিটা দেখার পরেই পেছনেই দেখলুম আমার বিছানায় একটা ধারালো অস্ত্র রাখা, আর সেইখানে লেগে আছে টাটকা রক্ত। ছেলেটা একান্ত আপন মনে কথা বলে যাচ্ছিল। আমি তার কাঁধে হাত দিলাম, আর সে ভয়ানকভাবে চমকে উঠল, যেন ওই ছবির সাহেব জীবন্ত হয়ে এসেছে তাকে মেরে ফেলার জন্য। অচিন্তকে এমনভাবে ভয় পেতে খুব কম দেখেছি। সে দস্তুর মতোই একটা সাহসী ছেলে। দুর্যোগ কিংবা অন্যান্য অন্ধকার রাতে সে বিপদসংকুল পথে দিব্যিকাই হেঁটে যায়। আমাকে অনেকবার সে নিয়ে এসেছে স্বাস্থ্যকেন্দ্র থেকে, ফলেই তার ভয় পাওয়াটা আমাকে একটু ভাবিয়ে তুলল। এইবার আমি ওই ছবির দিকে তাকালাম। হ্যাঁ, ছেলেটা মিথ্যে কথা কিছু বলেনি। বিবর্ণ প্রায় ওই ছবিটার কিছুই দেখা যায় না, শুধু চোখের মণিগুলো দেখা যাচ্ছিল, আর তাতেই বুকের রক্ত হিম হয়ে যায়। আমি তাহলে এই কদিন এই ছবির সাথে একা ছিলাম, একই ছাদের তলায়? ভাবতেই মনে মনে শিউরে উঠলাম। আর বলা বাহুল্য, ওই সাহেব কেমন যেন রুষ্টভাবেই আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আবার বলল, ডাক্তারবাবু, ওই যে দেখতে পাচ্ছেন, ঠোঁটের দিকটা লক্ষ্য করুন। সত্যি আমি এবার ছোট্ট 2 ব্যাটারির টর্চটার আলো জেলে কাছে এগিয়ে গেলাম, আর ওই সাহেবের ছবিটার দিকে টর্চের আলোটা ফেললাম। কিন্তু সত্যিই দেখলাম ঠোঁটের কোণের দিক থেকে একটু রক্ত বেরোচ্ছে। আমি ডাক্তার, তাই আমি ভালোভাবে পরীক্ষা করে দেখলাম যে টাটকা রক্ত। ঠোঁটের ওই অংশটা রুমাল দিয়ে মুছে দিলাম, আর এও দেখলাম সাহেবের মুখের অভিব্যক্তি কেমন যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলেই আমার বুকটা এবার কেঁপে উঠল। কপালের দিকে কিছুই ছিল না, কিন্তু এইবার ভালোভাবে দেখলাম যে খুব সূক্ষ্ম ভাঁজ পড়েছে তাতে, আর পাশ থেকে টেবিলের ওপর রাখা কিছু বই যেন হুড়মুড় করে পড়ে গেল। আমি আর অচিন্ত দুজনেই লাফিয়ে উঠলাম। সব থেকে আশ্চর্য এই যে ওইখানে কেউই যায়নি, আর কোনো বাতাসও আসেনি। গুমট পরিবেশে তাহলে বইগুলো পড়ল কিভাবে? এইবার অচিন্ত আমাকে বাইরে ডেকে এনে জিজ্ঞেস করলো, বলছি ডাক্তারবাবু, আপনার জন্য অন্য বাসা খুঁজে দেব? আসলে আমার মনে হচ্ছে এইখানে থাকা আপনার দরকার নেই। জায়গাটা ভালো নয়, আমাদের গ্রামের সব থেকে অভিশপ্ত জায়গা। পাইন বনের এই জায়গাটা আগে একটা জমিদার বাড়ি ছিল, কিন্তু প্রায় 200 বছর আগে একটা সাহেব এসে এই বাড়ি ভেঙে নতুন করে বিদেশি কায়দায় একটা বাড়ি বানায়। আমি ছেলেটার কথা শুনে একটু অবাক না হয়ে পারলাম না। বলে উঠলাম, এই তুই জানলি কি করে? তোর তো হাফ প্যান্ট পরার বয়স, আর তুই এমন কথা বলছিস যেন এখানেই তুই কতগুলো বছর কাটিয়েছিস, আর এই বাড়িটা তুই তৈরি হতে দেখেছিস। কি রে, কথাগুলো ঠিক বলছি তো? ছেলেটা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল মাথার ওপরকার করিবর্গার ছাদের দিকে তাকিয়ে। মুখে নেমে এসেছে সেই গাম্ভীর্য। ওইটুকু ছেলের মুখে ওটা মানায় না। সে ধীরে ধীরে বলে উঠল, না ডাক্তারবাবু, আমার অত কিছু মনে হয় না, কিন্তু এইটাই জানি পাইন বনে ঘেরা এই জায়গাটা খুব খারাপ।
আমাদের গ্রামের গরুর গাড়ির চালক বাপ্পা, সে প্রায় লোক নিয়ে এই গ্রাম থেকে সেই গ্রাম করে বেড়ায়। সে একবার মাঝরাতের দিকে ফিরে আসছিল। তখন সে গ্রামের উত্তর পূর্ব দিকে একটা লোককে দেখতে পায়। লোকটা মোটেও বাংলাদেশের নয়। লম্বা চুল কাঁধ অবধি পড়েছে আর পরনে লম্বা হ্যান্ড কোট। গরুর গাড়ি থেকে নেমে পড়ে এইবার বাপ্পা। সেই ঘাপটি মেরে সাহেবকে লক্ষ্য করতে করতে অন্ধকারেই খুব সন্তর্পণে চলতে থাকে। সে অবশ্য পরে যা দেখেছিল সেইটার জন্য তার মানসিক ভারসাম্য প্রায় লুপ্ত হয় 6 মাসের জন্য। আর বাড়ির লোকে তাকে নিয়ে চলে যায় রাঁচিতে। ওইখান থেকে সে পাক্কা মাস 6 থাকার পর সুস্থ হয়ে আসে। কিন্তু সুস্থ হয়ে আসার পরেও সে ওই দিনের স্মৃতি ভুলতে পারেনি। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করতে পারেন, অচিন্ত মিথ্যা কথা বলে না। আমার হাসপাতালে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই আমি তৈরি হচ্ছিলাম অচিন্তর কথাগুলো শুনতে শুনতে। কিন্তু সে শেষের কথাগুলো এমন রহস্যময়ভাবে বলে উঠল যে আমার আর তর সইল না। তাকে এবারে আগ্রহ ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি দেখেছিল বাপ্পা? কিরে বল অচিন্ত, তুই জানিস না আমার সাসপেন্স জিনিসটা একদম পছন্দ না? বল না, না হলে সারাদিন আমি থাকতে পারবো না। ওই একটা কথাই বারবার আমার মাথায় এসে ধাক্কা দেবে আর কাজে আমার ব্যাঘাত ঘটাবে। ডাক্তারবাবু, সবটাই আমার শোনা কথা। সত্যি মিথ্যা কিছুই জানি না। হয়তো সে নেশার ঘরেও দেখতে পারে। তবু সে বলেছিল ওই দিন যখন সে সাহেবের মতো দেখতে ওই লোকটার পিছন পিছন অনেক দূর চলে আসে, তখন পৌঁছে গিয়েছিল এই গ্রামেই ছোট্ট একটা সমাধি ক্ষেত্রে। সাহেবের হাতে ধরা ছিল একটা টাটকা কালো রঙের গোলাপ ফুল। সেই গোলাপ ফুলটা নিয়ে সাহেব লম্বা একটা ফলকের সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপর হাঁটু গেড়ে বসে সমাধিক্ষেত্রের বুকের ওপর ওই গোলাপটা রাখেন আর ইংরেজিতে কী সব বিড়বিড় করে ওঠেন। অনেকবার ওই একই শব্দ সে বারবার বলছিল। তখনকার অনুভূতির কথাও আমাকে বলেছে বাপ্পা। কেমন অনুভূতি হয়েছিল তার? সে আর বলতে বাবু, অনেক দিন আগে নাকি জীবিত থাকাকালীন সাহেব এই বাংলাদেশেরই একটা মেয়ের রূপে মোহিত হয়ে তাকেই বিয়ে করেছিল। কিন্তু মেয়েটার দুরারোগ্য ব্যাধি ছিল। আমাদের এই গ্রামের মেয়েকেই তিনি বিয়ে করেছিলেন আর তাকেই নিজের সাথেই রেখেছিলেন। মেয়েটার নাম অঙ্গনা। বেজায় রূপসী ছিল বলা বাহুল্য। নিজের স্ত্রীকে অকালে হারিয়ে নিজের হাতেই গোড় দিয়েছিল। আর প্রতিদিন রাত্রে যখন গ্রাম নিশুতি হয়ে যেত, তখন তার সমাধির ওপর একটা গোলাপ দিত। ওই গোলাপ দেওয়ার পর আর সাহেবের মন্ত্রোচ্চারণে ওই মেয়ে জেগে উঠত। আর বাপ্পা দেখেছিল মন্ত্র শেষ করে সাহেব খাঁটি বিলেতি কায়দায় 3 বার ডেকেছিল, অঙ্গনা উঠে আসো, উঠে আসো মাই ডিয়ার। মুহূর্তের মধ্যেই সমাধিক্ষেত্রে নাকি ঝড় উঠেছিল। আর ওই ঝড়ে সাহেবের স্ত্রীর সমাধির উপরকার জমে থাকা পাতাগুলো সরে গেল আর ভিতর থেকে গুনগুন করে একটা সুর ভেসে এলো। আর সেই সাথেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা হাত। ওই হাত দেখেই সে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এই অচিন্ত, আমাকে একটা কথা বলতো, গানের সম্পর্ক কিসের শুনি? আমি এইখানে কিছুদিন হলো আছি, কিন্তু গানের সম্বন্ধটা কিসের শুনি? আছে ডাক্তারবাবু, এই সাহেব নাকি নিজে খুব সঙ্গীত রসিক ছিলেন। তিনি নিজেই নানাবিধ সঙ্গীত সুর ইত্যাদি সৃষ্টি করতেন। কিংবদন্তি আছে, স্ত্রী যখন মৃত্যুশয্যায়, তখন স্ত্রীর একটা হাত ধরে তিনি তার নতুন তৈরি করা সুরটা শুনিয়েছিলেন বেহালা বাজিয়ে। আর ওই সুর শুনেই নাকি তার স্ত্রী অঙ্গনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সুর শুনলেই নাকি তিনি জেগে উঠবেন। কথা রেখেছিলেন সাহেবের স্ত্রী। আর সাহেবের স্ত্রী মারা যাওয়ার পরই মাস 2 মধ্যে সাহেব নিজেই বন্দুকটা নিজের মাথায় রেখে আত্মহত্যা করেন। সে অনেক দিন আগের কথা ডাক্তার। এই গ্রামে অতি বৃদ্ধ লোকেরা জানেন এইসব কথা, তাদের কাছ থেকে শুনেছি আর কি। ওইটুকু ছেলের মুখে এই বাড়ির প্রাক্তন গৃহস্বামী ওই কথা শুনে আমার বেশ বিস্ময় বোধ হলো। আমি আবার ছেলেটিকে জিজ্ঞেস করলাম, এই গারোয়ান বাপ্পার তারপর কি হলো? বাপ্পার দাদা গিয়ে তাকে ওইখান থেকে ভোর হওয়ার পর তুলে আনে।
আর একটা কথা সমগ্র গ্রামে ছড়িয়ে পড়েছিল। অনেক জল ছেটাবার পর তার জ্ঞান ফিরেছিল, আর তাকাবার পর সে উন্মাদের মতন আচরণ করছিল। আর যা বলেছিল সেই কথা অবশ্য কেউ বিশ্বাস করছিলাম না। অচিন্তর দাঁড়ালো না, সে চলে গেল। আমি নিজের সরঞ্জাম নিয়ে বেরোবার উদ্যোগ করলাম। সকালে যেমন তেমনভাবে আমি কাজ করলাম, কিন্তু আসল কাজ রাত্রের দিকেই। এই গ্রামের সবচেয়ে বিত্তবানশালী ব্যক্তির ছেলের একটা অপারেশন করতে হবে, সেই নিয়েই ভাবনায় ডুবেছিলাম। ছেলেটার অপারেশন রাত্রের দিকে। সব ঠিকঠাকভাবে হলেই বাঁচি। প্রায় 1 সপ্তাহ হতে চললো এই গণ্ডগ্রামে এসেছি, কারণ আমি একজন ডাক্তার আর থাকি আমি কলকাতায়। ডাক্তার বলতে গেলে একজন দক্ষ সার্জেন্ট। গ্রামে একটা অতি পুরাতন স্বাস্থ্যকেন্দ্র আছে, ওইখানে আমাকে আসার কথা এখানকার একজন বিত্তশালী পরিবার। তিনি একদিন রাত্রে আমাকে টেলিগ্রাম করে জানান যে তার ছেলের একটা গুরুতর অসুখ হয়েছে, আর স্থানীয় গ্রামের ডাক্তার নাকি বলেছে শরীরের একটা অংশ কেটে বাদ দিলেই নাকি ছেলেটা সুস্থ হবে। কিন্তু যেই যন্ত্রপাতিগুলো দরকার ওইগুলো নাকি এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নেই, আর ওই কাজ যার তার দ্বারা করা মানে অনেকটা ঝুঁকি নিয়েই কাজটা করা। এই অপারেশন করতে গেলে দক্ষ একজনকে দরকার। নিজের মুখে বলছি না, আমার এই সার্জেন্টের কাজে খুবই নামডাক হয়েছে। অনেক রোগীকে আমি নিজের হাত যশের গুণে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছি। ফলেই আমায় তলব করেছিলেন এখানকার বিত্তশালী পরিবার। ওই সংবাদ শুনেই পরিসরবাবু আমাকে নিজের গ্রামের যাওয়া অভিজ্ঞতাটা বলেছিলেন। ট্রেন থেকে নেমে গাড়ি করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি পৌঁছে গেলাম এই নবপুর গ্রামে। আমার সাথে 2 জন অ্যাসিস্ট্যান্ট ছিল। তারা আমার নার্সিং হোম থেকে দরকার মতো জিনিস এনেছিল। কিন্তু থাকার এইখানে সত্যিই খুব অসুবিধে। যেই ছেলেটির শল্য পদ্ধতিতে এই গুরুত্বপূর্ণ জায়গার অপারেশন করতে হবে, প্রথম দিকে রাতের পর রাত জেগে ওই বিত্তবানশালী মুকুন্দবাবুর বাড়িতে থেকে তার একমাত্র ছেলেকে চিকিৎসা করেছিলাম। কিছু করা ওষুধও দিয়েছিলাম। ভেবেছিলাম যদি ওষুধে কাজ হয় তাহলে আর খামোখা অপারেশনটা করতে হবে না। কিন্তু দিন 4 ধরে ওষুধে যখন কোনো কাজ হলো না, তখন আমার অভিজ্ঞতা দ্বারা বুঝলাম যে আর কিছু করার নেই, অস্ত্রোপচার করতেই হবে। সে কথা আমি জানালাম মুকুন্দবাবুকে। কিন্তু এই অসুস্থ ছেলেকে কলকাতায় নিয়ে গেলে সেই ধকল সে সইতে পারবে না। উনি আমাকে বলেছিলেন, যন্ত্রপাতি তো আছেই আপনার কাছে, তাহলে আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে করে নিন অস্ত্রোপচারটা। কি ওই ভাঙা স্বাস্থ্যকেন্দ্রে? ওইখানে তো কেউ নেই, বহুদিন ধরে তো পরিষ্কারও করা হয়নি। সেইখানে কি করে? আমার ক্ষীণ আপত্তি তিনি গায়ে মাখলেন না। তিনি জনাকত গ্রামবাসীকে নগদ কিছু টাকা দিয়ে বলে দিলেন ওই স্বাস্থ্যকেন্দ্রের 2-4টে ঘর যেন ভালো করে পরিষ্কার করে দেয় ওরা। আজকেই ছিল সেই অস্ত্রোপচারের দিন। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা যে আমার জন্য অপেক্ষা করছে সেটা যদি জানতাম, তাহলে এই গ্রামের মধ্যে আমি কোনোদিনও আসতাম না। সকালে 1 দফা সব ব্যবস্থা করে সন্ধ্যার দিকে বেরোবার উদ্যোগ করতে যাব, তখনই বাধা স্বরূপ নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। সে ছিল বৃষ্টির রাত্রি। পাড়াগ্রামে বাদলা নামা মানে খুবই কষ্টকর ব্যাপার। বৃষ্টি ধরার জন্য খানিক অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। আমার লোকরা হয়তো এতক্ষণে পৌঁছে গিয়েছে। আমি জল কাদা মারিয়ে কোনো ক্রমে ওই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছলাম। অপারেশন থিয়েটার বলতে বিশাল বড় কিছুই নয়, মাঝারি আকৃতির একটা ঘর, আর পাশেই একটা অতি পুরাতন জীর্ণপ্রায় দেরাজ। তার ভিতরে ছিল কিছু ওষুধের শিশি। মাথার উপর একটা ছাদ আছে, কিন্তু অতি জীর্ণপ্রায়, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। সংস্কারের অভাবে এই স্বাস্থ্যকেন্দ্রটার একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। তবু আলোর ব্যবস্থা করে কাজ শুরু করতে গিয়েই আমার স্বল্প আলোতে কাজ করতে খুবই সমস্যা হচ্ছিল। শুনশান পরিবেশ, তারপর গোটা ঘরটা আলো আধারি থাকার দরুন আমি ভাবলাম যে এই সময় কাজ করলে অনেক ভুল ভ্রান্তি ঘটতে পারে। আমার এও মনে হলো ঠিক আমার কাছেই যেন কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমি শুধু একাই দাঁড়িয়ে আছি। শুধু কি আমি একা? না, একা নয়। আমার একদম কাজ ঘেঁষে প্রথম বুটের শব্দটা শুনতে পেয়েছিলাম, আর প্রতিধ্বনি আসছিল কোত্থেকে? আমার সামনে শুয়ে আছে বিত্তবান বাড়ির ওই ছেলেটা। কাজ সম্পূর্ণ হতে পারল না। আলো না থাকলে খুবই মুশকিল। মনে মনে শিহরিত হওয়ার থেকেও যেটা বেশি হলাম সেটা হলো বিরক্ত।
আমি ভেবেছিলাম এই কাজটা সাঙ্গ করে আর বড় জোর একটা দিন থাকবো সব কিছু দেখার জন্য, কিন্তু ওই পরিকল্পনাটা মাঠেই মারা গেল। হঠাৎ কেউ যেন আমার কানের কাছে এসে চাপা আর ক্রুদ্ধ কণ্ঠে বলল, শব্দটা খুব ক্ষীণভাবে এসেছিল, আর বলা বাহুল্য এই যে আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু না, এইখানে আমার ভুল শোনার কথাই নয়। বাইরে যাদের স্বল্প আলোতে দেখতে পারছিলাম, আর ওই আলোতেই দেখলাম হাসপাতালের বারান্দায় জ্যোৎস্না আলো পড়েছে, আর ওই আলোতে গোলাপের মিষ্টি গন্ধ অত্যাধিক বেশি। আর আমার থেকে হাত কয়েক তফাৎ বজায় রেখে একজন লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার দুই হাত পেছনের দিকে একে অপরের সাথে যুক্ত। যাই হোক, আমার তখনই মনে হলো যে অন্ধকারে প্রায় 15 মিনিটের বেশি দাঁড়িয়েছি। আমি হাঁক দিলাম, এই যে কে কোথায় আছো, আমার এখানে আলোটা নিয়ে এসো। কথাটা বললাম বটে, কিন্তু আমার কথা বলার কোনো জবাব পেলাম না। আমি ওই সময়ে আবার নিচে নেমে গেলাম, আর দেখলাম অন্ধকারে সব কর্মীরা চেয়ারে ঝিমুচ্ছে, কারুর কোনো দিকে হুঁশ নেই, পাশ ফিরে যে যার মতন শুয়ে আছে। আমি আমার হাতের টর্চটার আলোকে সাহারা করে তাদের দিকে এগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিলাম আর ডাকলাম। আমার ডাকে সাড়া দিয়ে একজন মাত্র চোখ খুলল, তারপর কেমনভাবে যেন তাকিয়ে রইল। দেখে মনে হলো যেন চিনতেই পারিনি। আমি হাসপাতালের কর্মীকে কিঞ্চিত বিরক্তভাবেই বলে উঠলাম, এই যে মাহাতো, তোমাদের সে কখন থেকে ডাকছি, শুনতে পাও না? আরে আমার তো কাজটা হলো না, আলো তো নেই, একটা হ্যারিকেন অবধি নিয়ে আসতে এতটা সময় লাগে তোমাদের? মাহাতোর ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে আমায় বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আলো আলো নেই বলছেন কি ডাক্তারবাবু? আমরা তো এইখানেই বসেছিলাম আর নিজেদের খাওয়া দাওয়া খাচ্ছিলাম দল বেঁধে, তো তখন তো বিদ্যুতের আলো ছিল, হ্যাঁ, কিন্তু কিন্তু কি হলো কে জানে, আমাদের সকলের চোখে একটা ঘুমের ঘোর নেমে এলো, আর আমাদের সামনেই দরজার পিছন থেকে কে যেন বারবার ডেকে উঠলো। পরিতোষ দরজাটা খুলে দিতেই বাইরে দেখলাম লম্বা মতো কে একটা দাঁড়িয়ে আছে, আর তার একটা হাত নেই। ওই দেখেই সে আমাদের চোখের সামনে লুটিয়ে পড়লো। হু হু করে বাতাস ঢুকছিল ঘরের মধ্যে ডাক্তারবাবু। তারপর আমাদের আর কিছু মনে নেই। তীব্র ক্লোরোফর্মের ঝাঁজে মাথাটা ঝমঝম করতে শুরু করলো। দেখি পরিতোষকে একবার উঠিয়ে, সে ভালোভাবে দেখেছে লোকটাকে। পরিতোষ, পরিতোষ। এই বলে মাহাতো উঠে দাঁড়িয়ে দরজার কাছেই হাত পা ছড়িয়ে পাশ ফিরে শুয়ে থাকা বলিষ্ঠ গোছের একটা লোকের কাছে গিয়ে এগিয়ে তার নাম ধরে ডাকল। তার পরনে ছিল সাদা জামা আর প্যান্ট, আর মাথায় টুপি, গায়ের রং কুচকুচে কালো। কিন্তু এইবার মাহাতো উন্মাদের মতন চিৎকার করে উঠল। আমি টর্চের আলোতেই হাসপাতালের বসার ঘরের হ্যারিকেন ধরাবার কাজে ব্যস্ত ছিলাম। আমার কানে যখন এই উন্মাদের মতো শব্দটা এসে ধাক্কা মারল, তখন আমার হাতটাই গেল পুড়ে জ্বলন্ত দেশলাইতে। আমি হন্তদন্ত হয়ে বলে উঠলাম, কি হলো, কি হলো? সে কিছু বলার আগে শুধু একবার আমার দিকে তাকিয়ে মুখ ফেরালো, আর আমি হ্যারিকেনের ক্ষীণ আলোতে দেখলাম তার চোখে মুখে আতঙ্ক লেগে আছে। সে একবার আমার দিকে আর একবার মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে থাকা ওই স্টাফের দিকে চেয়ে রয়েছে। আমি দ্রুত তার কাছে এগিয়ে গেলাম। আমি ডাক্তার, তাই কোনো কিছু হলেও সেই কারণ অতি সহজেই নির্ধারণ করতে পারি। মাহাতো আমাকে এগিয়ে আসতে দেখে দ্রুত বলে উঠল, কি ডাক্তারবাবু, পরিতোষ নিঃশ্বাস নিচ্ছে না, দেখুন না কেমন নিথর হয়ে পড়ে আছে। পরিতোষ, ডাক্তারবাবু দেখুন না। একই অন্ধকার, আলো নেই। সেই সাথে আমি হ্যারিকেনের হলদেটে আলোয় অনেক কষ্ট করে দেখলাম যে তার দুই হাত রক্তরাঙা। আমি এবার ওদিকে তাকিয়ে রইলাম যেখানে পরিতোষ পড়েছিল,
তার ঘাড় থেকে অনর্গল রক্তধারা বেরিয়ে যাচ্ছে আর মেঝে ভিজিয়ে দিচ্ছে। কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। তাহলে কি করে রক্ত এলো? পাশ ফিরিয়ে চিত হয়ে তাকে সামনের দিকে শোয়ালাম আর নাকের কাছে হাত দিলাম। নাকে হাত দিয়ে অভিজ্ঞতাবশত এই ধারণাটা করতে পারলাম যে একেবারে প্রাণটা দেহ থেকে বেরিয়ে যায়নি। নেহাতে যেইটুকু প্রশ্বাস বেরোচ্ছে তাতে মনে হচ্ছে আর বেশিক্ষণ নয়। সব থেকে আশ্চর্য লাগলো এই যে পরিতোষ এমনভাবে চোখটা বড় বড় করে বিস্ফারিতভাবে মেলেছিল যে ওই দৃশ্য দেখলেই সাধারণ মানুষের রক্ত হিম হবে। আর বলাই বাহুল্য, আমি কিঞ্চিত ভয় পেলেও তাকে সব থেকে ভয় পেয়েছে আমার পাশে বসে থাকা মাহাতো। সে অব্যক্ত আর্তনাদ করে উঠল আর ঝরঝর করে ছেলে মানুষের মতোই চোখের জলে আর নাকের জলে নিজের চোখ মুখ একসা করে ফেলল। আমি হাসপাতালে রাখা একটা জল ভর্তি বোতল নিয়ে এলাম আর জলটা ক্রমে ছিটিয়ে দিতে লাগলাম। চোখের সামনে একজনকে মরতে দেখতে হবে এইটা ভেবে আমার খারাপ লাগছিল, কেননা এটা হচ্ছে বহুদিনের পুরাতন আর অব্যবহৃত একটা হাসপাতাল। এখানে মহামারীর জন্য কোনো ডাক্তার আসতেই চায় না। কিছু হাতুড়ে আছে বটে, কিন্তু তাদের দিয়ে চিকিৎসা করিয়ে অনেক মানুষ নিজের প্রাণ দিয়েছে। 2 বছর আগে অবধিও এইখানে কোনো লোক লস্কর ছিল না, ফাঁকাই পড়ে থাকতো এই নির্জন হাসপাতাল। কিন্তু তারপর এইখানে বেশ কয়েক মাস থেকেই কর্মী আর ডাক্তার আসতে থাকে সরকারি নির্দেশে। আমি নিজেও সরকারি চিকিৎসক, তাই আমাকে আসতে হয়েছিল জরুরি কাজে। যাই হোক, তখনকার পরিবেশে ওই পরিতোষের অবস্থা দেখে সত্যি খুব ভয় পেলাম। ক্রমাগত জল ছেটাবার পর সে একবার যেন নড়ে উঠল আর বুকের স্পন্দন ওঠানামা করছে এও দেখলাম। আমি ব্যাকুলভাবে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি পরিতোষ, কি হচ্ছে তোমার? তার যে কথা বলতে কষ্ট হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছিলাম। সে একবার অতি মৃদু সুরে বলে উঠল, জল চাই, জল। বোতল থেকে অল্প অল্প করে তার মুখে জল ঢেলে দিলাম আর ওই জল খেয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আমাদের দিকে একবার তাকিয়ে দেখল আর আমার পাশেই অদূরে যেখানে ফুলদানিটা আছে ওইখানে সে তাকিয়ে রইল ভয়ে ভয়ে। সে যেন কাউকে দেখতে পাচ্ছে। তারপর কথা বলল অনেক প্রশ্নের পর। সে বলল, এই হাসপাতাল বন্ধ করে চলে যান, চলে যান। এইখানে কাউকে চিকিৎসা না করানোই ভালো। সকলে রক্তপান করতে ওই পিসাচি নিচে কে উঠেছে, ওকে জাগিয়ে তুলেছে। আমি দরজা খোলার পর তাকে দেখেছি। এই বলে সে দ্রুত শ্বাস নিতে লাগলো। এটা যে নাভিশ্বাস তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হলো না। আমি আবার তার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠলাম, কে ওই শয়তান? বলো বলো, তোমার চুপ থাকলে চলবে না। আর কেনই বা এখানে রোগীকে আসতে নিষেধ করব? কোনো জবাব নেই। চোখ উল্টে এবারে সে পড়ে রইল। প্রাণবায়ু অনেক আগেই যে বেরিয়ে গিয়েছে সেটা আমার বুঝতে আর বাকি রইল না। একটা বিষণ্ণতা আমাকে কেমন যেন গ্রাস করল। কিন্তু এই বিষণ্ণতার থেকেও যেটা আমার মনে বেশি রেখাপাত করছিল সেটা হচ্ছিল আসন্ন ভয়। এখানে থাকার পর থেকেই আমার মনে ভয়টা বিস্তার করে চলছে একজন। ওপর থেকে হঠাৎ একটানা কণ্ঠ ভেসে এলো। কেউ যেন মরিয়া হয়ে বলছে, তার দিকে কেউ যেন না আসে। ডাক্তারবাবু, আপনি কই? আমাকে যে মেরে ফেললো। আমার মাথায় ওই কথাগুলো বাজ ফেলল। ভাবলাম এতক্ষণ খেয়াল নেই ওইখানে আমি যে বিত্তবান শ্রেণীর ছেলেকে একাই ফেলে রেখেছি, আর ওই কণ্ঠ যে হুবহু তার। এটা বুঝতে পেরে মাহাতোকে নিয়ে ছুটলাম ওপরের দিকে। ক্ষয়ে যাওয়া পাথরের সিঁড়িগুলো যেন অন্ধকারে দেখাই যায় না। প্রতিটা পদক্ষেপে একটা ভয় কাজ করছে মনের মধ্যে। এই হাসপাতালের ঠিক পাশেই জঙ্গল মতো, আর ওই জঙ্গলে দিন রাত্রি শিয়ালের আনাগোনা। সন্ধ্যার অন্ধকার যতই বাড়ছে ততই শিয়ালগুলো অপার্থিব স্বরে ডেকে উঠল। আমি দেখলাম
দুটো জ্বলন্ত চোখ আমার দিকেই কটমট করে তাকিয়ে আছে, আর তাদের হাত দুটো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। এতক্ষণ ধরে শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প রাতের গান শুনতে নেই। আজকের গল্প পাঠে ছিল শুভধর। অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, শুভ, সৌভিক, নীল, শুভজিৎ এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে ছিলাম আমি, বুবাই সাহা। আজকে শব্দগ্রহণ ও আবহে মিহাস প্রোডাকশন হাউস থেকে মৌমিতা, প্রচ্ছদলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা ও বুবাই। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন ঝড়ের রাতে চায়ের দোকান। গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা আবারও এমনই কিছু ভৌতিক গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। শেষ হলো আমাদের আজকের গল্প ঝড়ের রাতে চায়ের দোকান।